আসসালামু আলাইকুম। তো রাফসানদার ছোট ভাই যে ওকে নিয়ে যে কথা হচ্ছে বা ওর যে বিভিন্ন ধরনের এলিগেশন যেগুলা আনা হয়েছে যে ৩.৫ কোটি টাকা ব্যাংকের ঋণ আছে ইত্যাদি ইত্যাদি, এগুলো নিয়ে আসলে আমি তথ্য বিশ্লেষণ করে যতটুকু পাইলাম সেটা মানে আমি সবার সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত আমি পার্সোনালি রাফসানদার ছোট ভাইকে চিনি না। আমি তার ভিডিও দেখি যখন ছেলেটা বন্ধু মারা গেছিল, আহ সেখানে তার বন্ধুর অবহেলাজনিত চিকিৎসার কারণে তার বন্ধু মারা যাওয়াতে আমি তখন দেখলাম যে ছেলেটা একাই তখন লড়ে গেছিল। এই জিনিসটা আমি এপ্রিসিয়েট করছিলাম। তখন আমি তার সাথে তার ভিডিও দেখা শুরু, এমনিতে নাম জানতাম। আমি এরকম কখনো ভিডিও দেখি না, ফুড ব্লগিং আমি দেখি না আর কি তেমন, হয়তো আমি এই কারণে জানি না তার ব্যাপারে, কিন্তু তার নাম জানিনি। তার মাঝে মধ্যে ক্লিপ আসতো, ছোট ছোট ক্লিপ আসতো। তখন থেকে আমার এই ছেলেটাকে ভালো লাগতো, যখন একাই দেখলাম হসপিটালের বিরুদ্ধে সে নড়ছে। তো আমি তার সাথে আমার কোনো পার্সোনাল দ্বন্দ্ব নেই। আমি জাস্ট কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সেটা হচ্ছে রাফসানদের ছোট ভাই সে তার ভিডিওতে তার কন্টেন্টে যে পয়েন্টগুলো তুলছে, সেই পয়েন্টগুলোর মানে যে কথাগুলো বলছে, সেই কথাগুলোর ভিত্তিতে আমি কয়েকটা পয়েন্ট তুলবো আপনাদের সামনে। সেটা হচ্ছে, আসল কথা হচ্ছে যে আপনার সম্পত্তি বিক্রি হিসাব আসবে তখন যখন হচ্ছে আপনি ব্যাংকে টাকা পরিশোধ করবেন না, তখন হচ্ছে আপনার সম্পত্তি ব্যাংক বিক্রি করে ফেলবে। তবে ব্যাংক আপনাকে না জেনে বিক্রি করে ফেলবে, এটা খুবই হাস্যকর। ব্যাংক আপনাকে অবশ্যই তাদের যে লিগেল প্রসিডিউর তারা সেটা অবলম্বন করে তারপরে তারা এই স্টেপ নেওয়া হয়েছে। তো এখানে আমি যেটা দেখলাম আপনাদের ব্যাপারে যে একটা, আমি সত্য মিথ্যা আমি যাচাই করতে যাব না, পত্রিকাতে যেহেতু দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে এটা সত্য, যেহেতু বিচারের দিন মামলা এখন ওটা, এটা নিয়ে কথা বলাটা মোটেও আমি আইনের ছাত্র হিসাবে আমার সাথে এটা যায় না। তারপর আমি কিছু জিনিস এখানে ফাইন্ড আউট করতে পারছি। সেটা হচ্ছে, আপনাদের আইনের প্রসেসের ব্যাপারে কিন্তু সাধারণ পাবলিক জানার কথাও না, সেটা জানার কোনো ওয়েও নাই। কিন্তু আমরা যতটুকু জানি দূর থেকে বা আমরা যতটুকু দেখছি এখন পর্যন্ত, যা রটে তা কিছুটা হলেও বটে। আপনি নিজেদের ব্যাপারে যেভাবে সাফাই করলেন সেক্ষেত্রে মনে হচ্ছে যে আহ, মানে আপনারা কিস্তি না দিয়ে অপরাধ করেন নাই, ব্যাংক আপনাদেরকে লোন দিয়ে অপরাধ করছে। সব ঋণ খেলাপিদের যুক্তি একটাই, যারা সবাই ভালো এবং পরিস্থিতির শিকার হয়েছে এরকম। যারা বিবিএতে বা লতে পড়ছে বা যারা ব্যাংকিং ল পড়ছে তারা মোটামুটি ব্যাপারটা ভালো জানার কথা। নির্দিষ্ট সময়ের ভিতরে টাকা যদি পরিশোধ করতে না পারে, তাহলে হচ্ছে আপনার ডিফল্টার হইবেন। আগে ডিফল্টার হয় তারপর মামলা হয়। আপনার বাবা আগে ডিফল্টার হয়েছে তারপর মামলা হয়েছে। আপনি প্রথম পয়েন্টে না থেকে ঋণ খেলাপি হওয়ার পরে হিসাব চলে গিয়েছেন। প্রথমে স্বীকার করা উচিত ছিল যে হ্যাঁ, আমার পরিবার ঋণ খেলাপি, সেই হিসেবে মোরাল গ্রাউন্ডে আপনি পরিচিত। তবে এটা তো স্পষ্ট যে আপনার পরিবার ব্যাংক ঋণ খেলাপি। গাড়ি না কিনে লোনের টাকাটা দেওয়া উচিত বলে যারা মন্তব্য দিচ্ছে তারা খারাপ কিছু আসলে বলে নাই। কারণ হচ্ছে, তারা, আপনি যেহেতু পাবলিক ফিগার, আপনার পার্সোনাল লাইফ থেকে শুরু করে সবকিছুতে তারা ইনভলভ থাকবে, আপনাকে তারা ফলো করে, একটা নির্দিষ্ট পিপল আপনাদেরকে ফলো করে চলে। ব্যবসায় তারা আপনাদের অধিকার থেকে বলাটাই স্বাভাবিক। তবে হ্যাঁ, আপনি হয়তো বা জানবেন, আমার যেহেতু আপনি মুসলিম ধর্মের, তো বাবা মা মৃত্যুর পরে যখন দেখবেন যে দাফনের আগে বড় ছেলে বা তার সন্তানরা যেই থাকে, তখন তাদেরকে বলে যে আমার বাবা মার কাছে যদি কোনো ঋণ পরিশোধ যদি আপনাদের কাছে থাকে তাহলে আমাকে জানাবেন, আমি পরিশোধ করে দেবো। এটা কিন্তু দাফনের আগে বলে, দাফনের পরে না। তাহলে আমরা বলতে পারি বাবা মায়ের কবরে তাজমহল বানানোর থেকে ঋণ পরিশোধটা বেশি গুরুত্বপূর্ণ। আর লোন নিয়ে শুধু আসলে সেটা ৩.৫ কোটি টাকা, আর অ্যামাউন্ট জানার জন্য ব্যাংকে গেলে সেটা জানা যায়। কোর্টে গিয়ে অ্যামাউন্ট জানতে চায় ঋণ খেলাপিরা। একটা বিষয় যে আপনি বললেন যে আপনার বাবা যদি সারা জীবন আর্মিতে অফিসার হিসেবে চাকরি করে থাকে, সেক্ষেত্রে কোম্পানি ফর্মটা আপনি কিভাবে আপনার বাবা করলো সেটা আপনি নিজেই, আপনার বাবাকে আপনি নিজে বিপদে ফেলবেন। আমি জানি না আপনার বাবা তখন অবসরপ্রাপ্ত ছিল কিনা, কারণ গভর্নমেন্ট সার্ভেন্ট কন্ডাক্ট রুলস 1979, এটার মধ্যে সেকশন 17 সাবসেকশন 1 অনুসারে যে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী কখনো কোনো প্রকার প্রাইভেট সেক্টরে ইনভলভ হতে পারে না, কোনো কোম্পানিতে ইনভলভ হতে পারবে না। আপনি যদি সেকশনে ভালো করে পড়েন, যারা পড়তে পারেন তারা পড়ে নেবেন, দেখতে পারবেন এখানে লেখা আছে। আমি জানি না আপনার বাবা হয়তোবা অবসরপ্রাপ্ত ছিল, আশা করি। হয়তোবা এখানে আপনার বাবাকে আপনি বিপদে ফেলে ফেলবেন যদি তিনি যদি অবসরপ্রাপ্ত না হয়ে থাকে, তখন যদি 2016 সালের ঘটনাটা।
ব্যাংকের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনি যদি প্রথম কিস্তি দিয়ে তারপরে আপনি গ্যাপ দেন, তাহলে ব্যাংক ক্ষেত্রে সেটা আপনার অ্যাপ্লিকেশন করলে তারা ক্ষমা দৃষ্টিতে দেখে, তারা অ্যাকসেপ্ট করে। কিন্তু আপনি প্রথম থেকে যদি আপনি ব্যাংকের প্রথম কিস্তি না দেন, আপনি কি প্রথম দিক থেকে যদি তারা সন্দেহ করে যে আপনি প্রথম কিস্তি দেন নাই, তাহলে তারা ধরে নিবে যে আপনি ঋণ খেলাপির রাস্তায় হাঁটছেন। লেট মি ক্লিয়ার ওয়ান থিং, আমি রাফসানের ব্যক্তিগত কোনো শত্রু না, আমি জাস্ট তাকে মেসেজগুলো দিচ্ছি তার কোন কোন জায়গাগুলো কারেকশন করার প্রয়োজন ছিল। আমার কোনোটাই উদ্দেশ্য না যে তাকে ছোট করা বা হেউ পূর্ণ করা কোন কথা বলা। আমার উদ্দেশ্য হচ্ছে এদেশের মানুষের ইন্টারেস্ট সার্ভ করা। রাফসানের পরিবার হলো সেফ একটি উদাহরণ মাত্র, মানে ছোট্ট একটা উদাহরণ। এভাবে দেশের মানুষ কোটি কোটি টাকা ঋণ খেলাপি, ঋণের লুপাট্টা হয়ে যাচ্ছে, কিন্তু যার ভোগান্তি সাধারণ মানুষেরও প্রবাহিত হয়। আর যারা ঋণ খেলাপি হয় তারা দেখবেন যে বুক চিরিয়ে নবাবজাদার মতো ঘুরে বেড়াচ্ছে। তাদের ভিতরে ন্যূনতম রিমোর্স, পেনান্সি না রেখে তারা দেখবেন যে লাক্সারির লাইফ লিড করতেছে। আর এগুলোর অপক্রমে ভোগান্তি হয় সাধারণ মানুষের। বাংলাদেশের ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী গত বছর ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 1,45,643 কোটি টাকা। ফলে এই ক্ষেত্রে খেলাপি ঋণের অনুপাত এক বছরে আগের চেয়ে 8.16% থেকে এখন 2023 সালে, মানে লাস্ট গত বছর 2023 সালে 9% বৃদ্ধি পাইছে। এখন 24 সালের হিসাবটা এখন আসে না, হয়তো আরো বেশি হবে। একটা দুঃখজনক বাস্তবতা বলি, সেটা হচ্ছে সম্প্রতি সময় কিন্তু একটা ঘটনা চৌরদী উপজেলায় আপনার 25 থেকে 30 হাজার টাকার ঋণ নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগের একটি মামলায়, মাত্র একটি মামলায় 37 জন কৃষককে গ্রামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তারপর কিছুদিন পরে এখান থেকে 12 জনকে পুলিশ গ্রেপ্তার করে। এটা আপনি মোরালিটির কথা বলছেন, আপনার একটা পণ্য আছে, সেটা হচ্ছে এই যে ব্লু। আপনি মোরালিটির কথা বলছেন, যে মোরালিটির কথা বলে সেই ক্ষেত্রে আপনার ইলেকট্রোলাইট যে ড্রিঙ্কস যেটা আছে সেটার ব্যাপারে একটু কিছু কথা বলি। সেটা হচ্ছে আপনি বিএসটি এর অনুমতি হয়নি। এটা বিএসটি এর অনুমতি কেন নিতে হয় সেটা অনেকে আপনারা জানেন, যেটা আপনার স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকিপূর্ণ কিনা বা এটার গুণগত মান টেস্ট এগুলো বিএসটিআই দেখাশোনা করে। কিন্তু হচ্ছে কি আপনি এগুলো অনুমোদন নেন নাই। অলরেডি 5টা কোম্পানির বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু আমি জানি না আপনার বিরুদ্ধে কেন মামলা হয় নাই। হয়তো তারা একটা নোটিশ করে নেয়, আমি আশা করি এটা নোটিশ করবে। আপনি তার আগে এটা সমাধান করে ফেলবেন। যদি সমাধান করে আপনার জন্য ভালো, আর সমাধান না করতে পারলে আপনার এগেইনস্টে লিগ্যাল অ্যাকশনে যাবে, এটা নিশ্চিত থাকেন। ব্যাংকের কিন্তু একটা নিয়ম আছে, তারা কিন্তু আপনার কিস্তি টাকাটা গোটাইতে পারলে তাদের জন্য লাভ। বন্ধকি যে সম্পদ যদি বিক্রি করতেছে তাদের অনেক লম্বা সময় নষ্ট হয়ে যায়। আমরা যে সিভিল মামলাগুলোর ক্ষেত্রে বা ঋণ খেলাপির মামলা, এনএক্টের মামলাগুলোর ক্ষেত্রে অনেক লম্বা একটা সময় নষ্ট হয়ে যায়। এই কারণে ব্যাংক সবসময় চায় সে তার সুদ আসলটা নেওয়ার জন্য বা হচ্ছে সে তার ঋণের কিস্তিটা আদায় করার জন্য সে সবসময় এটা চেষ্টা করে। এর বাইরে সে অন্য কিছু প্রথম অবস্থায় সে চেষ্টা করে না যে আপনার সম্পত্তি সে নিয়ে যাবে। আর আপনার সম্পত্তি যদি নিতেও চায়, কিছু লিগেল প্রসিডিউর আছে এবং সেই লিগেল প্রসিডিউর গুলো ফলো করার পরে তাহলে আপনার সম্পত্তি সে নিতে পারবে, আদারওয়াইজ না। কিন্তু আপনি যেভাবে বলছেন যে আপনার 1 টাকা মানে 10 টাকা মানে জায়গা 1 টাকা দিয়ে তারা নিতে চাইতেছে, ওরা জিনিসগুলো নিতেছে, এটা একটা ভুল ধারণা বা আপনি একটা মিস ইনফরমেশন মানুষের মাঝে দিয়েছেন। আপনার যে ফ্যান ফলোয়ার আছে তারা হয়তো আপনাকে বিশ্বাস করে, কিন্তু যে বিবেকবান মানুষ যারা, শিক্ষিত মানুষ যারা, তারা কিন্তু এটা আপনি চাইলে তাদেরকে ব্রেন ওয়াশ করতে পারবেন না। যাই হোক, এটা হচ্ছে আপনার পারিবারিক বিষয়। রাফসানের ছোট ভাই নিজেকে এমন একটা উচ্চতা নিয়ে গেছে, আমি আশা করি সে তার যে লোনের টাকাটা সে পরিশোধ করে দিবে। তবে আমি একটা জিনিসই বলবো যে আপনি এই টাকাটা পরিশোধ করার মাধ্যমে প্রতিবারই আপনি একটা ভিডিও তৈরি করবেন, তাহলে ওই ভিডিওগুলো আপনার ভিউয়ার্সরা দেখবে, দেখে দেখে আপনার ওই টাকাগুলো আবার উঠে যাবে। এটা একটা আপনার পরামর্শ আপনাকে আমার তরফ থেকে। আমার সবথেকে বেশি মানে খারাপ লাগলো যে ব্যাপারটা, সেটা হচ্ছে দেখলাম যে আপনি একটা মানুষকে পার্সোনালি পছন্দ করতেই পারেন। রাফসানদার ছোট ভাইকে ম্যাক্সিমাম মানুষই পছন্দ করে, কিন্তু আপনি তাকে পছন্দ করতে গিয়ে আপনি একটা লোককে পছন্দ করেন, তার কথা ভালো লাগে, তার চেহারা ভালো লাগে, এ কারণে সে একটা ক্রাইম করছে বা তার পরিবার একটা ক্রাইম করছে। এই ক্রাইমের ক্ষেত্রে আপনি ডিফেন্ড করতেছেন। তার পার্সোনাল লাইফ, তার ফ্যামিলি লাইফ, তার প্রফেশনাল লাইফ কিন্তু আলাদা আলাদা। কিন্তু আমরা করতেছি কি, আমাদের একটা বড় একটা জেনারেশন তাদের পক্ষে নিয়ে কথা বলতেছি। আপনি ক্রাইমটাকে, আপনি সাদাকে সাদা, কালোকে কালো না বলতে পারাটা কিন্তু এই দেশের জনগণ এবং এই দেশের তরুণ প্রজন্মের জন্য সবচেয়ে বড় ব্যর্থতা বলে আমি মনে করি। ও আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা আমি তার রাফসানদের ছোট ভাইয়ের যে মামলাটা, আমি মামলাটা দেখলাম একটু আগে, সেটার মাঝে দেখলাম যে তাদের মামলার নম্বর হচ্ছে সিআর মামলা 36/2022। হ্যাঁ, ধারা হচ্ছে এনে এক দিছে 138 নম্বর, ওইখানে দেওয়া আছে। দেখেন
ওই যে গণপ্রজাতি বাংলাদেশ সরকার এখানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে তারিখ দেওয়া আছে 2022/8/2, দেওয়া আছে সিআরপিসির 1898 সালের 87 এবং 88 ধারায় মোতাবেক উক্ত আসামির বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। 87 এবং 88 ধারাটা আসলে কি? ওটা হচ্ছে যে আপনার প্রক্লামেশন হচ্ছে আপনার হুলিয়া জারি হয়, মানে পলাতক যদি আপনার মানে আসামি যদি পলাতক হয় তাহলে তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়। আর 88-তে যেটা বলা আছে সেটা হচ্ছে আপনার তার বিরুদ্ধে তার যে সম্পত্তি, তার সম্পত্তি প্রুভ করা হয়, 88-র মাধ্যমে তাকে প্রুভ করা হয়। 339-এর উপধারা 1-এর যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার আসামির অনুপস্থিতিতে বিচার করবে, যেহেতু সে আসামি আপনার হচ্ছে পলাতক বা লুকায়িত আছে। এখানে স্পষ্ট আপনি ভালো করে পড়লে তারা বুঝতে পারবেন যে তাদের কোম্পানির যে চেয়ারম্যান তারপর ডিরেক্টর তারা সবাই আপনার হচ্ছে পলায়ন অবস্থায় আছে বা লুকায়িত অবস্থায় আছে, যার কারণে তারা একদম সিআরপিসির 87 এবং 88 ধারা মোতাবেক তারা সম্পত্তি ক্রুক এবং হুলিয়া জারি করতে পারছে। তো পরিশেষে আর একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে যে আপনার মোরালিটির দিক থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে হচ্ছে আপনি সেখানে আপনি পরাজিত। কারণ মোরালিটির দিক থেকে আপনি অবশ্যই পরাজিত, আপনার কোম্পানির দিক থেকে হোক, মানে আপনার যে পার্সোনাল যে কোম্পানিটা এটার দিক থেকে হোক, আপনার ফ্যামিলির দিক থেকে হোক। ভাই আশা করি আপনি বা আপনার ভাই বা আপনার পরিবার এই জিনিসগুলো ক্লিয়ার করে তারপর হচ্ছে আপনার ঋণ পরিশোধ করে তারপরে আপনি ফেসবুকে আসবেন বা ইউটিউবে আসবেন। আপনার কন্টেন্ট আমিও দেখি, পার্সোনালি পছন্দ করি এখন। তো আশা করি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।